যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। বাই দ্য ওয়ে, আমি আসমা আক্তার আপনাদেরকে পড়ে শোনাবো ইসমত আরাফিয়ার লেখা একটি উপন্যাস, আমার শুধু মানুষ হারায়। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। সাদা রঙের এই বাড়িটির চারপাশে প্রাচীরে ঘেরা, যদিও প্রাচীরের জায়গায় জায়গায় অনেকটা চকা ধরে ধরে গেছে, তবু তাতে এই বাড়ির সৌন্দর্য একটু কমেনি। ভালো করে লক্ষ্য না করলে বোঝার উপায় নেই এই বাড়িটি এত পুরনো। বাড়ির সামনে থেকে দেখলে বোঝা যায় প্রাচীরের ভেতরে একটা বাগান লুকিয়ে আছে। সেখান থেকে মাঝে মাঝে মৃদু বাতাসে উকি দিচ্ছে সাদা ও গোলাপি রঙের ফুটন্ত গোলাপ। চারপাশে এত এত উঁচু উঁচু দালানের মাঝেও এক অনন্য সুন্দর সাদামাটা এই দোতলা বাড়িটি। বাড়ির গেটের সামনে বেশ একটা পুরনো নেম প্লেট ঝুলছে। সেখানে বেশ বড় বড় অক্ষরে লেখা, কুকুর হইতে সাবধান। কুকুর হইতে সাবধান লেখার পিছনেও একটা গল্প আছে। আজ থেকে অনেক দিন আগের কথা। তখন এই বাড়িতে অনেকে থাকতো। ছিল জমজমাট একটা পরিবার, একটা আড্ডাখানা। বিকেল হলেই বসতো চায়ের কাপে গল্পের ঝড়। তখন এই বাড়ির প্রাণ ছিল কুসুম রানী। তখন কুসুম রানী একা হাতে পুরো বাড়ি সামলাতেন। ভালোবেসে বিয়ে করেছিলেন হামিদুর রহমানকে। তাদের প্রথম কন্যা সন্তান হয়। এক কন্যা ছিল শাহানা ও দুই পুত্র অয়ন ও শয়ন। এই দুই পুত্র ছিল যমজ। বাড়ি জুড়ে ছিল কোলাহল এবং উৎসবের আমেজ। তবু কুসুম রানী চুলায় রান্না বসিয়ে গলা ছেড়ে গান ধরতেন, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে। সুখের সংসারে তিনি এমন বিরহের সুর কেন টানতেন কে জানে, তবু সেই সুর শোনার জন্য পুরো বাড়ির সবাই কান পেতে থাকতো। হঠাৎ একদিন কুসুম রানীর মেয়ে শাহানা গলার চিৎকার শোনা গেল। শাহানার তখন বয়স কেবল 5 বছর। বাড়ির সবাই দৌড়ে গিয়ে দেখলো শাহানা বাড়ির সামনে বসে কাঁদছে। কুসুম রানী তার ছোট মেয়েটির কাছে যেতেই দেখলেন শাহানার বাম পায়ের থোড়া থেকে গলগলিয়ে রক্ত ঝরে পড়ছে। জানা গেল শাহানাকে কুকুরে কামড় দিয়েছে। এলাকার মধ্যে এক অদ্ভুত পাগল কুকুর এসেছে। এই পাগল কুকুরের পেছনেও আরেক কাহিনী আছে। এক পাগলির সাথে সাথে এই কুকুর থাকে। এই কুকুর পাগলির বয়স 25-26 হবে। বেশিরভাগ সময়ই পাগলি চুপচাপ শান্ত থাকে, কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে পাগলি রেগে গেলে কুকুরও রেগে যায়, আর রেগে গিয়ে যাকে তাকে কামড়ায়। সেই তখন থেকে পুরো এলাকা জুড়ে সবার মধ্যে কুকুরের ভয়, সাথে পাগলির ভয়ে চারদিকে থমথমে পরিবেশ। একদিন সকালে শাহানাদের বাড়ির গলির সামনে পাগলির বিধ্বস্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। কুসুম রানী পাগলির মরার খবর পেয়ে ছুটে দেখতে গিয়েছিলেন পাগলির লাশ। গিয়ে দেখেন সারা শরীর ক্ষত বিক্ষত। কুসুম রানী পাগলির লাশ দেখা মাত্রই চোখ ফিরিয়ে নিলেন। এত বিধ্বস্ত লাশ তিনি আর জীবনেও দেখেননি। সারা শরীরে রক্ত, চিবুক সহ যৌনাঙ্গেও ব্লেড দিয়ে ক্ষত করে দিয়েছে। এমনভাবে মানুষ মানুষকে খুন করে? যারা এই অমানুষের মতো কাজ করেছে তাদের মনে মনে অসংখ্য অভিশাপ দিতে লাগলেন। এদিকে পাগলি মারা যাওয়ার পর পাড়ার কুকুরগুলো খেপে গেছে। বাড়ি থেকে যে কেউ বের হলে সেই সাহসও হয় না। পাড়া জুড়ে যেন কুকুরের এক ভয়ানক তাণ্ডব। এইসব দেখে কুসুম রানী বললেন, মানুষ হয়ে আমরা মানুষের ন্যায় অন্যায়ের বিচার করতে পারি না বলেই সমস্ত কুকুর মানুষকে দেখিয়ে দিচ্ছে কিভাবে প্রতিশোধ নিতে হয়। তবু কোনো কিছুতেই কুকুরের ভয় কাটে না কারো। আবার এলাকায় নতুন কেউ এলে কুকুরের তাড়া খেয়ে যাওয়ার খুব বাজে অভিজ্ঞতাও আছে। একবার হামিদুর রহমানের ছোট বোন হালিমাকে বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে আসবে বাড়িতে। কত বড় আয়োজন! সব ঠিক থাকলে সেদিন বিয়েও হয়ে যাবে। এই জন্য ছেলেপক্ষের কথা মতো একটা বিয়ের শাড়ি ব্যবস্থা করা হলো। এই বুদ্ধি ছিল ছেলের খালার, কিন্তু সেদিন বিয়ের বদলে হয়েছিল এক কেলেঙ্কারি ব্যাপার।
ছেলে পক্ষ কুকুরের তাড়া খেয়ে পালাতে পারলেও ছেলের খালা পারেনি। কুকুরের তাড়া খেয়ে বেচারি পা ভাঙলো, সেই সাথে ভাঙলো হালিমার বিয়েও। তবে কুকুরের এই অত্যাচার দিনে দিনে বাড়তেই থাকে। আতঙ্ক আর ভয়ে এলাকাবাসী দিন যাপন করছিল। কখন কাকে কামড় দেয় কে জানে। সেই তখন থেকেই হামিদুর রহমান মানুষকে সতর্ক করার জন্য বাড়ির সামনে নেমপ্লেট লাগিয়ে দিলেন। সেই নেমপ্লেটে বেশ বড় বড় অক্ষরে লিখলেন, কুকুর হইতে সাবধান। সে সময় অনেক দিন আগের কথা। শাহানার কাছে এখন ওসব ভাবলেই কেমন রূপকথার গল্পের মতো শোনায়। অনেক দিনের রাত জাগা অভ্যেস শাহানার। স্বল্প বয়সী এক নারী দিন বদলের মধ্যে বয়সে পরিণত হওয়ার মাঝে যা বদলাতে পারে না তা হলো অভ্যাস। কিন্তু গত রাতের ঘটনা একেবারেই উল্টো। রাত ৮টা না বাজতেই ঘুমিয়ে পড়েছে শাহানা। এখন সকাল 11টা বাজতে যাচ্ছে, তবুও ঘুমাচ্ছে। কেউ যে ঘুম থেকে ডেকে তাকে মনে করিয়ে দেবে সকাল 11টা বাজতে এমন কেউ এই বাড়িতে নেই। ভাবতেও অবাক লাগে, এত বড় বাড়িতে কেউ থাকে না। একা একজন ভদ্র মহিলা থাকে, যার বয়স 35 থেকে 40-এর মধ্যে। অবশ্য দেখে বোঝার উপায় নেই, ঠিক যেন কাব্যের ভাষাতেও বললে মনে হবে। কোনো এক বিদঘুটে কারণে শাহানার বয়স 25-এ থেমে আছে। এমন এক ভয়ঙ্কর সুন্দরী নারী এত বড় বাড়িতে একা। শুধু সুন্দরী বললে ভুল হবে, সেই সাথে ভয়ঙ্কর সাহসীও বটে। সাহসী না হলে কি আর একা একা এত বড় জীবন পার করতে পারে? তবে অভিমান ভর করলে এক জীবনে মানুষ অনেক কিছুই করতে পারে। শাহানাও হয়তো সেই অভিমানই ভর করে চলেছে। ধবধবে সাদা চাদরে মুখ ঢেকে রেখেছে শাহানা। বাইরে থেকে জানালার এক ফাঁকায় একটু আলো আসছে ঘরের মধ্যে। সেই আলোটুকুও হয়তো সাদা চাদরে ঢেকে মুখ লুকানোর চেষ্টা করছে শাহানা। কিন্তু বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে মুখের উপর থেকে চাদরটা সরিয়ে উঠে বসল। ঘুমের আলসেমি ভাঙতেই শাহানা খেয়াল করল দুপুর 12টা বাজতে আর 10 মিনিট বাকি। একেবারে লাফ দিয়ে ওঠার মতো ঘটনা। আজ কতগুলো শিডিউল ছিল। প্রথমেই ছিল অফিসে ইডির সাথে মিটিংয়ের পর এখান থেকে যেতে হবে বনানী থানায়। যদিও শাহানার থানায় যেতে ইচ্ছে করছে না, তবুও না গিয়ে উপায় নেই। কয়েকদিন আগে শাহানার একটা ভ্যানিটি ব্যাগ চুরি হয়ে যায়। ব্যাগে 5,000 টাকা ছিল। এটা নিয়ে ইচ্ছে না করা সত্ত্বেও শাহানা জিডি করতে হয়, কারণ ব্যাগের মধ্যে এনআইডি কার্ড সহ বেশ কিছু প্রয়োজনীয় পত্র ছিল। গতকাল রাতে বনানী থানার ওসি হাবিবুর বাশার নিশ্চিত করেন যে ব্যাগটি পাওয়া গিয়েছে এবং 5,000 টাকার মধ্যে চোর সেখান থেকে 1,080 টাকা খরচ করেছে। এবং খুবই আশ্চর্যজনক বিষয়, চোর নিজে এসে ব্যাগটি জমা দিয়েছে। ওসি হাবিবুর বাশারের কথা শুনে শাহানার বানোয়াট কোনো গল্প মনে হচ্ছিল, কিন্তু তিনি কেনই বা শাহানাকে এমন বানোয়াট গল্প শোনাতে যাবেন? শাহানা ওসি হাবিবুর বাশারকে নিশ্চিত করেছিল যে আজ বিকালে ব্যাগটি আনতে যাবেন, কিন্তু কোন কাজ ফেলে কোন কাজ করবেন ভাবতে পারছেন না। শাহানা দ্রুত রেডি হয়ে বের হতেই দেখে দরজার কাছে একটা খাম পড়ে আছে। খামটা হাতে নিয়ে কেমন চমকে উঠল শাহানা। দেশের বাইরের চিঠি। হঠাৎ চিঠি কেন? এতদিন পর তাকে ফোন করলেই তো হতো। অবশ্য ফোন করার জন্যে তো ফোন নাম্বার জানা লাগবে। মনের মধ্যে নানান প্রশ্ন রেখেই শাহানা ট্যাক্সিতে উঠল। ট্যাক্সি উঠেই শাহানা চিঠির খাম থেকে খুলতে গিয়ে না খুলে ব্যাগে রেখে দিল। মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করলে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। ঠিক টাইমে অফিসে পৌঁছাতে না পারলে বাজে রকমের ব্যাপার। যদিও আজ আর টাইমের আগামাথা নেই, এমন কখনোই হয়নি। সময় মতো শাহানা 11টার পর অফিসে ঢুকছে। আজ দুপুর 1টা বাজতে যাচ্ছে। ব্যাপারটা চোখে লাগার মতো, কারণ অফিসে টাইম
টাইমের বিষয় নিয়ে শাহানা খুব সচেতন এবং টাইম না নিজের কাজ নিয়েও একই রকম সিরিয়াল। অফিসের পাশাপাশি নিজের ব্যক্তিগত লাইফ নিয়েও একই রকম শাহানা সময় মেনটেন করতে ভালোবাসে। কিন্তু আজ কিভাবে যেন সব এলোমেলো হয়ে গেল। এদিকে বনানী থানা থেকেও বেশ কয়েকবার কল দিচ্ছে। শাহানার চোখে মুখে এক রকম বিরক্তিকর চাপ দেখা যাচ্ছে। সেই কখন থেকে ট্যাক্সিটা সিগন্যালে আটকে আছে। একেই মনে হয় বলে কপাল। এমনও হয় মাঝে মাঝে ধানমন্ডি থেকে বনানী আসতে বড়জোর 30 মিনিট লাগে, কিন্তু আজ মনে হচ্ছে না 2 ঘন্টার আগে যেতে পারবে। যদিও শাহানার এমন দীর্ঘ সময় জ্যামে বসে থাকার পুরনো অভ্যাস আছে, তবে এখন বিরক্তি লাগছে। সময়ের বদলে আমাদের কত শত পুরনো নিয়ম বদলে যায় তা আমরা নিজেরাও জানি না। অফিসে যার সাথে আজ মিটিং তিনি শেখ নাজিমুদ্দিন। উনি এই কোম্পানির ইডি, এক্সিকিউটিভ ডিরেক্টর। শাহানার দেখা একজন অসহ্যকর মানুষ। লোকটা পুরো অফিসটাকে এক চিড়িয়াখানা বানিয়ে রেখেছে। তিনি অফিসের রাত 10টা পর্যন্ত বসে আছে, মানে সবাইকে তাই করতে হবে। এমনকি লোকটা দেখতে চুপচাপ। শেখ নাজিমুদ্দিন বয়স 50-এর কাছাকাছি হবে, কিন্তু গেট আপ সেট আপ একেবারে আলাদা। অবাক করা ব্যাপার, এই লোক দেশের বাইরে পিএইচডি করতে যাবার সময় তার মাথা ভর্তি এমন চুল ছিল না, কিন্তু এই লোক দেশের বাইরে থেকে এসেই আবিষ্কার করলো একবারে মাথা ভর্তি চুল। অবশ্য অফিসে এ নিয়ে নানান গুঞ্জন শোনা গেলেও তেমন কোনো আওয়াজ পায়নি। লোকটা শান্ত এবং অসম্ভব বদমেজাজি। চুপচাপ থাকতে থাকতে হুট করে এমন উদ্ভট আচরণ করে যে মনে হবে তিনি এই মাত্র পাগলাগারদ থেকে ছাড়া পেয়েছেন। সবাই চেষ্টা করে যেন ওনার মুখোমুখি না হওয়া লাগে। যেদিন নাজিমুদ্দিন চোখে পড়ে সেদিনের জন্য তার দিনটা একেবারে তছনছ হয়ে যায়। তবে এসব নিয়ে শাহানার একেবারেই মাথা ব্যথা নেই। ট্যাক্সি থেকে নেমেই তারা ভাড়া মিটিয়ে শাহানা অফিসের ভেতরে ঢুকলো। যদিও এই অসময়ে অফিসে ঢুকতে কেমন যেন ইতস্ত বোধ হচ্ছিল শাহানার। এর চেয়ে বরং না আসাই ভালো হতো। অফিসে ঢুকেই পরিবেশ একেবারে উল্টো। পুরো অফিস নিশ্চুপ। এতগুলো মানুষ অফিসে কাজ করছে তা চোখে না দেখলে বোঝার উপায় নেই। অন্য সময় এখানে মাছের হাটের মতো গিজগিজ করে, কিন্তু কি এমন হলো যে এমন নিশ্চুপ? কারণ তো অবশ্যই রয়েছে, তবে যে কারণই হোক না কেন এ নিয়ে শাহানার এই মুহূর্তে ভাবার একদমই সময় নেই। শাহানা চুপচাপ গিয়ে নিজের ডেস্কে বসলো। প্রতিদিন সকালে এসে ডেস্কে বসার সাথে সাথেই আলতাফ সাহেব বেশ হাসিখুশি মুখ করে শাহানাকে শুভ সকাল জানান, কিন্তু আজ তাকেও খুব মনোযোগ দিয়ে কাজ করতে দেখা যাচ্ছে। ব্যাপারটা এমন যে তিনি খেয়ালই করেননি তার পাশের ডেস্কে এসে কেউ বসলো। শাহানার এতক্ষণের মনে পড়ল চিঠির কথা। ব্যাগ থেকে খামটা বের করলো এবং মুখে একরাশ বিরক্তি আর ক্ষোভ নিয়ে খামটি খুলতে লাগলো। চিঠিটি পড়া শেষ করে আবার ব্যাগে রেখেই একটা ফাইল হাতে নিয়ে ইডি স্যারের রুমের দিকে গেল, কিন্তু রুমের দিকে এগিয়ে যেতেই খুব বাজে রকমের চেঁচামেচি শোনা যাচ্ছে। শাহানা শুনতে পেল ইডি নাজিম উদ্দিনের গলা, এবং তিনি খুব চেঁচিয়ে বললেন, একটু নড়ে চড়ে কাজ করুন। আর কতকাল এভাবে কাটাবেন? এভাবে কাজ করতে চাই মাংস বেড়ে যাবে। শাহানা এই লোকের এমন বাজে শব্দ শুনে অভ্যস্ত থাকলেও আজ বেশি বিরক্ত হলো। বিরক্তির চাপ মুখে না আনতে চাইলে শাহানার ভ্রু কুঁচকে গেল। শাহানা আপ্রাণ চেষ্টা করেও ভ্রুটা সোজা করার কিন্তু এত চেষ্টার পরও বারবার ব্যর্থ হচ্ছে। এরপর রুমের ভেতরে থেকে বেরিয়ে আসলেন লিয়াকত আলী। ভদ্রলোকের চোখে মুখে এক ধরনের ভয়ের ছাপ দেখা যাচ্ছে। মনে হচ্ছে আর একটা কিছু বললেই তিনি অঝরে কেঁদে ফেলবেন। লিয়াকত আলী এই কোম্পানিতে অনেক দিন যাবৎ কাজ করে। শাহানার দেখা অত্যন্ত একজন ভালো মানুষ এবং খুব সহজ সরল।
কাজ ছাড়া দ্বিতীয় আর কারো সাথে তিনি কথা বাড়ান না। শাহানার মুখোমুখি হয়েও এক ঝলক শাহানার মুখের দিকে তাকিয়ে না দেখার মতো মাথা নিচু করে লিয়াকত আলী চলে গেলেন। এই মুহূর্তে শাহানার লিয়াকত আলীর জন্য ভীষণ মায়া কাজ করছে। মনের মধ্যে মায়া আর মুখে এক গাদা বিরক্তির চাপ নিয়ে শাহানা ইডি স্যারের রুমের দিকে এগিয়ে গেলেন। শাহানা ইডির রুমের দরজার সামনে দাঁড়িয়ে বললেন, স্যার আমি কি ভিতরে আসতে পারি? নাজিমুদ্দিন শাহানার দিকে তাকিয়ে বললেন, আরে শাহানা ম্যাডাম জি, ভেতরে আসুন। শাহানা ভেতরে গিয়েই খুব লজ্জিত স্বরে বললেন, এত দেরি হওয়ার জন্য আমি খুবই দুঃখিত স্যার। ইটস ওকে শাহানা, একদিন দেরি হতেই পারে, এতে এত গিল্টি ফিল করার কিছু নেই। তারপর বলুন চা না কফি? ওহ এখন তো লাঞ্চ টাইম, বলুন কি খাবেন লাঞ্চে? ধন্যবাদ স্যার, আমি লাঞ্চ করে এসেছি। নাজিমুদ্দিন হাসতে হাসতে বললেন, লাঞ্চ করে এসেছেন তাতে কি, আবার খাবেন? এই বলে আবার জোরে জোরে হেসে বললেন, এই বয়সে একটু একটু খেলে কিছু হয় না। শাহানা কিছুতেই মেলাতে পারছে না। কিছুক্ষণ আগে লিয়াকত আলীর সাথে অতথাভাবে চেঁচিয়ে কথা বলে লোকটি কি এই লোকটাই ছিল? শাহানার ফাইলটি নাজিমুদ্দিনের দিকে এগিয়ে দিয়ে বললেন, স্যার আমি গতকাল রাতেই ফাইলটি ঠিক করে রেখেছি। নাজিমুদ্দিন শাহানার হাত থেকে ফাইলটা নিয়ে খুব মনোযোগ সহকারে দেখতে লাগলেন। একের পর এক পাতা উল্টালেন এবং শাহানার মুখের দিকে তাকালেন। শাহানা কিছুতেই নাজিমুদ্দিনের এই তাকানোর মানে বুঝতে পারল না। তারপর শাহানার দিকে তাকিয়ে থেকে নাজিমুদ্দিন বললেন, শাহানা আপনার শরীরটা কি বেশি খারাপ? না তো স্যার, আমি একদম ঠিক আছি। কোনো কিছু নিয়ে বেশি চিন্তিত? শাহানা নাজিমুদ্দিনের কথা মানে বুঝতে পারছে না। কি বলতে চাইছেন লোকটা? চিন্তিত কেন হব? শাহানার দিকে তাকিয়ে নিজামউদ্দিন আর কিছু বলতে পারলেন না। ফাইলটা শাহানার দিকে এগিয়ে দিয়ে বললেন, শাহানা আপনি কিছুদিন নিজেকে সময় দিন। এই বয়সে মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া উচিত। এই কাজটা আমরা হোল্ড রাখছি আপাতত, আপনি রেস্ট করুন কিছুদিন। যদিও আপনার মতো এই বয়সে আমি দুনিয়া এক করে বেড়াতাম, এখন বয়স বাড়ছে তাই সেভাবে আর আগের মতো ছুটি না। আজ আমার অফিসে প্রেশার নিয়েন না, বাসায় চলে যান। শাহানা নাজিমুদ্দিনের কথা মতো চুপচাপ অফিস থেকে বেরিয়ে এলো। শাহানার বুঝতে পারছে না তার সাথে যেটা ঘটছে সেটা কি সত্যি নাকি কিছুক্ষণ পর ঘুম ভেঙে দেখব সবটা স্বপ্ন ছিল। অবশ্য এমন সত্যির মতো ঘটে অনেক কিছুই শাহানা দেখছে, তবে আজকের ঘটনাটা যে সত্যি তাকে কোনো সন্দেহ নেই, কারণ কিছুক্ষণ আগেই দেশের বাহির থেকে মাহফুজুর কল করেছিল। যদিও শাহানা চিঠি পড়ে আগেই সবটা জানে, তবু চিঠিটা পেয়েছে কিনা এটা নিশ্চিত করতেই কল করেছে মাহফুজ। কিন্তু কোন ফোন নাম্বার কিভাবে জোগাড় করলো, তাও এত কম সময়ে, নাকি নাম্বার আগে থেকেই ছিল? এমন অসংখ্য প্রশ্ন শাহানার মনের মধ্যে আসছে। শাহানা অফিস থেকে তড়িঘড়ি করে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। তার যাবার ভাব দেখে মনে হলো তাকে অনেক দূর কোথাও যেতে হবে, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। এখন না গেলে আর ট্রেন ধরতে পারবে না শাহানা। অথচ শাহানা নিজেও জানে জীবনে কত ট্রেন তাকে ফেলে চলে গেছে। রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে চলেছে শাহানা। একবার ভাবলো রিক্সা নেবে, তবুও রিক্সা না নিয়েই হেঁটে চলেছে। এভাবেই হাঁটতে হাঁটতে শাহানার হঠাৎ দু চোখ ভেঙে ঘুম আসছে। কিছু বুঝে ওঠার আগেই শাহানা রাস্তার উপরে পড়ে গেল। এরপরের ঘটনা কিভাবে কি হলো শাহানা কিছুই মনে নেই। যখন শাহানার চোখ খুলল তখন দেখতে পেল সে একটা হসপিটালের বেডে শুয়ে আছে। তড়িঘড়ি করে উঠে বসতেই শাহানার হাতে টান লাগলো। শাহানা হাতের দিকে তাকিয়ে দেখল তার হাতে ক্যানোলা পরানো। সাথে সাথেই রুমের মধ্যে একজন ভদ্রলোক শাহানার দিকে তাকিয়ে বলে উঠল, আরে 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 কি করছেন? কি এভাবে উঠবেন না, আপনি খুবই অসুস্থ, আপনার রেস্ট প্রয়োজন। শাহানা খুব ভালো মতো তাকিয়ে দেখল লোকটা পরনে ঢিলাঢালা একটা পাঞ্জাবি। দেখতে
অনেকটা হ্যাংলা টাইপ। লোকটার তুলনায় পাঞ্জাবিটা অতিরিক্ত ঢিলা এবং বড়। চোখে সোনালি ফ্রেমের একটা চশমা, তবে বয়সটা আন্দাজ করা যাচ্ছে না। এমন হ্যাংলা টাইপ লোকদের বয়স সবসময় ধারণার বাইরে থাকে। ভদ্রলোক শাহানার দিকে এগিয়ে এসে বলল, আমি জয়ন্ত সাহা। বাবা অশোক সাহা। দীর্ঘদিন বাবা ব্যাংকে চাকরি করছেন। বাবার ইচ্ছে ছিল আমিও বাবার মতো একজন ব্যাংকার হই, কিন্তু ওই কবি হওয়ার নেশা ঢুকে গিয়েছিল মগজে। শাহানা বুঝতে পারছে না এই লোক এত কথা তাকে কেন বলছে। শাহানা লোকটির দিকে তাকিয়ে বলল, আমি কি জানতে পারি আমি এখানে কেন? অবশ্যই। তার আগে আরেকটু বলে নিই। না, যেটা বলেছি তা উত্তর দিন। আমাকে হাসপাতালে কে এনেছে? আমি এনেছি। শাহানা আশ্চর্য ভঙ্গিতে বলল, আমার কি এমন হয়েছিল জানতে পারি যার জন্য হসপিটালে আনতে হলো? জয়ন্ত মাথা নিচু করে উত্তর দিল, জি, আপনি খুবই অসুস্থ ছিলেন এবং আপনার জ্ঞান ছিল না। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখতে পেলাম অনেকগুলো মানুষ আপনাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আপনি কি একাই আমাকে হাসপাতালে এনেছেন? জি না, আমার সাথে আরও দুজন ভদ্রলোক ছিল, তারা হাসপাতালে পর্যন্ত এসেছিল। শাহানা জয়ন্ত লোকটার কথা শুনে অবাক হয়ে যাচ্ছে। ভাবছে আজ ওলটপালট কত কিছু তার সাথে তার নিয়মের বাইরে হচ্ছে, আর এই ভদ্রলোক যা বলছে তাতে তো রীতিমতো একেবারে সিনেমার গল্পের মতো শোনাচ্ছে। জয়ন্ত শাহানার দিকে এগিয়ে এসে বলল, আমি চলে যাচ্ছি, এই কাগজটা রাখুন, এতে আমার ফোন নাম্বার রাখা আছে। আশা রাখি এই নাম্বারে আপনার কল করার দরকার পড়বে না। তবুও যদি মনে করেন কোনো জরুরি প্রয়োজন, তাহলে মনে করার অনুরোধ রইল। এই বলেই জয়ন্ত চলে যেতেই শাহানা বলল, আপনি কি বই লেখেন? জি না। তাহলে যে বললেন আপনি কবি? জয়ন্ত হাসি হাসি মুখ করে বলল, এই পৃথিবীতে কবি হওয়ার জন্য বই লেখার প্রয়োজন পড়ে না। কবিদের কাছে পুরো পৃথিবীটাই সাদা পৃষ্ঠার মতো। তারা জনমভর পথে পথে কবিতা কুড়ায়। এই বলেই জয়ন্ত চলে গেলেন। লোকটার সব কথা যেন শাহানার কাছে খুব কঠিন মনে হলো, তবে ভদ্রলোক ইন্টারেস্টিং। লোকটা শাহানাকে কষ্ট করে হাসপাতালে এনে অ্যাডমিশন করেছে, এটা একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল তাকে। শাহানার মনে মনে এমন গিল্টি ফিল হচ্ছে। সময়ের কথা সঠিক সময়ে না বলা মেয়েদের এটা বাজে রকমের অভ্যাস, এবং পরে সেই না বলা কথা নিয়ে গিল্টি ফিল হওয়া আরও বাজে রকমের অভ্যাস। শাহানা জয়ন্তর দেয়া কাগজটি খুলে দেখল আসলেই তাতে একটি ফোন নাম্বার দেয়া। শাহানা সেই নাম্বারটা ডায়াল করতে গিয়ে করল না। এখন তাকে কল করাটাও কেমন বাজে দেখায়। 2 মিনিটও হয়নি লোকটা বেরিয়েছে, সাথে সাথেই ফোন করাটা খুবই বেমানান। শাহানা ভাবছে পুরো একটা দিন কত কিছু ঘটে গেল তার সাথে। এত কিছু ঘটে যাওয়ার পেছনে আসলেই কি কোনো কারণ আছে? নিজেই মনে মনে প্রশ্ন করল নিজেকে। এত ভেবে পারছি না কেন? যা হওয়ার হবে। সত্যের মুখোমুখি হতে তো কোনোদিন পিছিয়ে যায়নি সে। তাহলে আজ এমন একটা বিষয় নিয়ে এত অস্থিরতা কিসের? জীবনে অনেক কিছুই ঘটে গেছে, তার কোনো কিছুর জন্যই শাহানা কখনোই প্রস্তুত ছিল না। তবুও আপোষে মেনে নিয়েছে সবটা। আপোষ কিংবা লড়াই, এখন আর কোনো কিছুতেই শাহানার যায় আসে না। অসম্ভব আঘাতকেও ভালোবেসে গোপনে নিজের করতে জানে সে। কতখানি দুঃখ গোপন করতে জানলে একজন সুখী মানুষ হওয়া যায়, সেই মন্ত্রটাও এখন শাহানার জানা। মানুষ তার এক জীবনে যখন ঠকতে ঠকতে এতটাই ঠকে যায় যে একটা সময় গিয়ে সে তার যে কোনো পরিস্থিতিতে নিজেকে ঠেকিয়ে রাখার সক্ষমতা রাখে। শাহানার ক্ষেত্রেও হয়তো তার ব্যতিক্রম হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থেকে পুরো গল্পটা শোনার জন্য। এটা আমার প্রথম গল্প। যদি আমার গল্পে বলাতে ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে লাইক, একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন।